জানি না বলে ফোন আমি স্পিকার। আমি তোমাকে এর আগেও ফোন করেছি, কিন্তু তুমি কখনো আমার ফোন তোলোনি। না, হাজারো মানুষের ভিড়ে আমার নাম্বারটা হারিয়ে গেছিল। হ্যাঁ, তো আজ ইউটিউবে সবাই বলছে আমি নাকি তোমাকে 65,000 টাকা দিয়েছি। হ্যাঁ, তো আমি কি সত্যি তোমাকে 65,000 টাকা দিয়েছি? জানি না, তোমার সাথে আজকে প্রথম কথা হচ্ছে। 65টা কাল থেকে শুনছি, 65 হাজারও শুনছি, কিন্তু দিশানিকে তো আমি কোনোদিন কথাই বলিনি, মেঘির সম্পর্কে কিছু জানিও না। বলছি যে কোনোদিন যার সঙ্গে কথাই হয়নি তাকে নাকি আমি 65,000 টাকাও দিয়ে ফেলেছি। মানে ভীষণ হাসি পাচ্ছে আজকে। কালকে থেকে আমি শুনছি, কালকে রাত আমি এক জায়গায় গেছিলাম, তো কালকে রাতে আমি হঠাৎ করে শুনছি যে আমি নাকি তোমাকে 65,000 টাকা দিয়েছি। আমি তো কালকে আমি খালি খুঁজে বেড়াচ্ছি কে 65,000 টাকা বললো, 65,000 টাকা। সবাই বলছে, কে বার করেছে কন্টেন্ট আমি জানি না, ওদের সবার একটা করে কন্টেন্ট দরকার। তো কে কন্টেন্ট বার করেছে আমি জানি না, তবে এখন মানে ইউটিউবে পুরো ছড়িয়ে গেছে আমি নাকি তোমাকে 65,000 টাকা দিয়েছি। 65,000 টাকা নাকি দিশানির কাছ থেকে নিয়ে প্রীতমকে 10 দিনের জন্য বাইরে পাঠিয়ে রিমিকে বের করে দিচ্ছি, তারই প্রমাণটা আপনাদেরকে আমি দিচ্ছি। আমি তোমার সঙ্গে, আমার তো তোমার সঙ্গে কোন রকম কথাই হয়নি, এমনকি আমি বলছি ঠিক আছে, রিমির মা আজকে একটা থাম্বনেল দিয়েছে, আমি না হলে তোমাকে ফোনই করতাম না, সত্যি বলছি। তো আমি এর আগে তুমি ফোন করেছিলাম, তুমি তোলোনি, আমার একটু রাগ হয়েছিল যে তুমি কখনো আমার ফোন তোলো। চিনি না বোন। হ্যাঁ, এবার আমিও ভাবলাম যে হয়তো সবার মাঝে হয়তো আমি ফোন করেছি, তো এই জন্য তুমি আমার নাম্বারও বুঝতে পারোনি, এটাও হতে পারে। তো আমাকে আমার দিদি এখন বললো। হ্যাঁ বল। আমাকে বলার নেই। আচ্ছা আচ্ছা, আমাকে আমার দিদি এখন বললো, দেখ যা হয়তো বুঝতে পারিনি বা কিছু, নাহলে তোর সঙ্গে কেনই বা কথা বলবে না, তুইও তো একটা মানুষ, তুই ফোন কর একবার। যে আমি ফোন করলাম, তাই এবার আমি ওর রিমির মায়ের থাম্বনেল দেখলাম, ফোন ইয়ে করে মানে খুলে সকালবেলায় দেখছি যে এরকম থাম্বনেল দিয়েছে যে একজন সমাজসেবিকা আমার মেয়ে সংসার গড়ে দিল, আর আরেকজন সমাজসেবিকা আমার মেয়ে সংসার ভেঙে দিচ্ছে। এবার সত্যি কথা বলতে আমার তো, দেখো আমি কি বলবো তোমাকে, মানে নতুন করে আমার কিছু বলার নেই, কিন্তু আমি তোমার সঙ্গে তো কন্ট্যাক্টই করিনি, কিছু করিও নি। আমি কি কারো মাঝখানে ঢুকেছি না কিছু করছি? আমি তো নিজের মতো করে রয়েছি, আমার কিছু করার নেই তো, আমার তো কোনো কিছু মানে ধরা ছোঁয়ার বাইরে, তাহলে আমি কি করে কি করব? একদমই তাই। কিন্তু আমি কাল থেকে আমি ভাবছিলাম, আমি ওই জন্য আজকে সকালে লাইভে বলেছি যে দিশানির ফোনে গিয়ে জিজ্ঞাসা করুন, দিশানিকে জিজ্ঞাসা করুন, আপনারা রেকর্ড করুন, দিশানিকে প্রমাণ দিতে বলুন, তাহলে তো আমি বিশ্বাস করবো। অনেক সিনিয়র মানুষরা কাঁদছে, আমি তাদের রেকর্ড গুলো গিয়ে শোনাবো। তোমাকে আমি হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিলাম যেদিন তুমি রিমিদের বাড়িতে ছিলে আমার মায়ের কল রেকর্ডিংটা নেওয়ার জন্য, তো তুমি আমার হোয়াটসঅ্যাপেও মেসেজ দেখোনি। মিস কল দিলে তবে আমি সিন করি, নাহলে তো কারো ফোনই মেসেজও করি না বোন। আচ্ছা, এবার আমি তো জানি না, আমি বুঝতে পেরেছি, আমাকে দিদি সকালবেলা তাই বলছে হয়তো হাজার হাজার মানুষ তাকে ফোন করে, তোর ফোনটা হারিয়ে যেতেই পারে, তুই একবার ফোন করে দেখ না, একবার তো তোর জিনিসটা সবার কাছে তুলে ধরাটা অবশ্যই দরকার, তুই তো বদনাম হয়ে যাচ্ছিস, সবাই ভাবছে তুই ওদের ইয়ে করছিস, আমি তো কিচ্ছু করিনি, কিচ্ছু না। আমার আমার তোমার সঙ্গে কোনোদিন কথাই হয়নি, এটাই তো কাউকে বোঝাতে পারছি না। তুমি লাইভে বসে বলে দিলে আমার মনে হয় আরো বেটার হয়। হ্যাঁ, সেটা আমি করব, অবশ্যই করব। আমি সেই জন্য আরো কলটা রেকর্ডও করলাম, আমি তোমাকে বলেই নিলাম। যে দেখো, রেকর্ডটা আমি দেবো বলেছিলাম, তখন আমি দেখছিলাম ওদের মধ্যে একটা অশান্তি বেঁধে যাবে, লাইভে আবার মানুষ কন্টেন্ট পাবে, তাই আমি তখন দেখছিলাম ওদেরকে বলছিলাম, তখন আমি বলেছিলাম যে আমি সবাইকে রেকর্ডটা দিয়ে দেবো। কিন্তু পরে দেখলাম যে না, একজনের রেকর্ড তো এটা দেওয়াটা তো ক্রাইম, একমাত্র রিমি পাওয়ার অধিকার রাখে, রিমি এটা, তো আমি রিমিকে দিয়ে দেবো, রিমি তো কন্টেন্ট ক্রিয়েটার, ও যদি কখনো মনে হয় ওর কাজে লেগে যাবে। আমি কিন্তু তোমাদের সামনে লাইভেই কিন্তু ফোন ওকে দিয়ে দিয়েছিলাম, এবং রেকর্ড আছে তোমরা সব নিয়ে নাও। ওর আসছিল না, তো তখন ওকে বললাম যে তাহলে মেন যেটা দিশানি মায়ের সাথে কথাটা তুমি সেটা নাও অ্যাটলিস্ট, ঠিক আছে? তার জন্য কিন্তু ওকে ওটা নিয়েছেও। তো আমার কথা হলো, আজ পর্যন্ত যেমন তোমার সাথে আমার কোনোদিন কথা হয়নি, আমার কিন্তু কোনোদিন তপন বাবুর সাথেও কোনো নিজস্ব বিষয় নিয়ে বা কিছু আলোচনা বা কিছু হয়নি, তোমার মাকে নিয়ে। আর পুলিশকে কনফারেন্সে নিয়েছিলেন তার রেকর্ড আছে, উকিল বাবুকে কনফারেন্সে নিয়েছিলেন, উকিল বাবুকে না সরি পুলিশকে, আর একজন মানবাধিকার সংগঠনের কোনো একজন পদাধিকারীকে তিনি কনফারেন্সে নিয়ে কবার কথা বলেছেন, দুবার। আর দিশানি তোমার মায়ের সাথে যে কথাটা হয়েছে সেটা, সেই দিনকেও দুবার ফোন, ঠিক আছে? আমি কল রেকর্ড গুলো যা যা ছিল আমি রিমিকে নিয়ে নিতে বলেছিলাম, আমি শোনানোর হিম্মত রাখি,
ঠিক আছে। এইবার দ্বিতীয় কথা হলো কি, দেখো তোমাদের বাড়িতে গিয়েছি, আমি কেন তোমাকে দিইনি ভিডিওটা, আমি তোমাকে ওই ভিডিওটা দেওয়ার রাইট আছে আমার, ঠিক আছে, অবশ্যই আমার মায়ের কথা আমার শোনার অধিকার আছে। অধিকার আছে। এইবার আমি দেখলাম যে মা সন্তানের সম্পর্কটা তো নষ্ট হয়ে যাবে, কারণ উনি আমাকে বেশি ভালোবাসছেন। আমার সাথে আমার মায়ের সম্পর্ক এমনিতেও খারাপ, শুধুমাত্র এইসব কারণের জন্য। কারণ আমি এই জিনিসগুলো, এই কন্ট্রোভার্সি, এগুলো আমি একদম পছন্দ করি না। আমি নিজের পার্সোনাল লাইফটা আমি মনে করি না সোশ্যাল মিডিয়ায় এমন ভাবে খারাপ জিনিসগুলোকে তুলে ধরাটা ঠিক। ভালো জিনিস দেখবো, আমার লাইফস্টাইল, আমি কোথাও ঘুরতে যাচ্ছি, আমি কিছু করছি, সেগুলো মানুষ দেখুক, আমি সেগুলো ভালোবাসি। কিন্তু আমার যে পার্সোনাল লাইফ বলে কিছু একটা আছে, আমার পার্সোনাল লাইফে যে ঝামেলা ঝগড়া, সেগুলো আমি তুলে ধরা একদম পছন্দ করি না। তো আমি তখন ভাবলাম যে ভিডিওটা যদি আমি আমার এই ফোন থেকে করি, তাহলে এমনি দেখো আমি ওই বাড়িতে গিয়ে কফি কাপে টাকা নিয়েছি, তারপরে প্রীতম দিশানি ভালো থাকুক, যখন রিমি চাই বার্তা দিয়েছিলাম বলে তার মায়ের রাগ হতে তার মা একটা বাজে ভিডিও নামিয়ে ফেললো, যেটার ক্লু নেই, আমি সব দেখেছিলাম, প্রমাণ নেই, তারপরে উনি ভিডিও নামালেন, ঠিক আছে, কোনো প্রমাণ ছাড়াই ভিডিও নামাচ্ছেন। কিন্তু এবার উনি ক্রিয়েটার, উনি নামাতেই পারেন, আমার বারবার তো প্রতিবাদ করার দরকার নেই, উনি নামিয়ে যান। এইবার তোমাকেও তো আমি ফোন করিনি বা একবার বার্তা দিইনি যে দিশানি প্লিজ তুমি আমাকে একটা ফোন করো, লাইভে ফোন করো, বলেছি কি? আমি সবাইকে বলছি আপনারা আমাকে বলছেন দিশানির কাছে চলে যান, যে টাকা দিয়েছে তার কাছ থেকে প্রমাণটা নিয়ে এসে বলুন যে বাবলি মুখার্জি আপনাকে আমরা হেট করি, আপনি এই কাজটা কেন করলেন রিমিকে ওই বাড়ি থেকে নামানোর জন্য, আর প্রীতমকে সাইড করছেন, প্রমাণ চাইতো না? তাহলে দিশানিকে কি জিজ্ঞাসা করুন। আজকেই সকালে কথাটা বললাম, আর আমি কালকে থেকে খুব মজা নিচ্ছিলাম বিষয়টা, কিন্তু দেখলাম যে না, অনেক মানুষ কাঁদছেন বলে আমি আজকের মজাটা না নিয়ে আমি দেখলাম না, ভালোবাসার মানুষের বিশ্বাস ভাঙাটা উচিত নয়, তো ওনাদের বিশ্বাস ভাঙছে লোকে, তো আমি অবশ্যই প্রমাণ দিই। এবার তুমি যে ফোনটা করেছো, আমি সত্যি বলছি সবই উপরওয়ালার ইচ্ছে, আমি জানি না যে কি। এবার যেই এখন আমার নামে সুখ্যাতি করবে সেই হয়ে যাবে পয়সা দিয়ে বাবলি মুখার্জি কিনে নিয়ে। ওটাই আসলে কি বলতো, পুরোটা তোমার উপর হিংসা করে না আজকে এই জায়গায় এসে পৌঁছেছে ইউটিউবটা। আমি আমি এখন মানে সিরিয়াসলি বলছি, মানে আমি তোমার সঙ্গে কোনোদিন কথা বলিনি বা তোমার ব্যাপারে কোনোদিন সেরকম ভাবে সমালোচনাও করিনি কখনো। তবে এই যে আমি আজকের জায়গায় দাঁড়িয়ে বুঝতে পারছি যে হারে মানে প্রীতমকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে, বা আমি বা রিমি আমাদের যেভাবে ইয়ে করা হচ্ছে, তো পুরোটাই মানে তোমার উপর হিংসা করে বা তোমাকে যাতে ইয়ে করা যায়, তোমাকে যাতে নিচে নামা যায়, সেই জন্যই করা হচ্ছে। তোমরা ছোট ছোট বাচ্চা, তোমরা এইটুকু বয়সে কত ভুল করেছো, তোমাদের এই সিক্স সেন্স টুকু আছে, কিন্তু বেশ কিছু সিনিয়র মানুষ, ইয়ং জেনারেশন, তাদের কোনো এই সেন্স টুকু কাজ করছে না, যে একমাত্র এখানে একজন সমাজসেবিকাকে ছোট করে আর একজন মানুষ ওঠার চেষ্টা করছে, তার সাথে বেশ আসলে কি বলতো, তুমি তো বলেছিলে রিমিকে ওই বাড়িতে ঢুকিয়ে দেবে বা রিমিকে ওই বাড়িতে সংসার করাবে, এরকম কিছু বলেছিলে তো। এবার তুমি তো সেটা বুঝেছিলে যে এই জিনিসটা এরকম করলে ভালো হবে বা এটাতে তিনজন আর ভালো হবে, তাই আমাকে সেইভাবে বুঝে কাজ করতে হবে, না। এবার সেইভাবে তুমি ইয়ে করেছো, তো এবার ভেবেছো হয়তো তুমি যে জিনিসটা করতে পারোনি সেই জিনিসটা যদি উনি করতে পারে, এরকম ভেবে এই যে যখন তুলে দিয়েছেন আজকে আমার স্বামী, তুমি আমার লুকিয়ে কেন দিল? আমার কথা হচ্ছে লুকিয়ে কেন দিল? উনি সবার সামনে এসে সবাইকে ইয়ে করে তারপরে উনি দিয়ে যেতে পারতো, উনি তো এক প্রকার জোর করে ওকে রেখে গেছে, এখানেই থাকতে হবে। আচ্ছা ঠিক আছে, ওখানেই থাকছে, তাহলে এখন তাহলে রিমি আর প্রীতম যখন আছে, তারা ফিজিক্যাল রিলেশন, স্বামী স্ত্রী তো, তারা ফিজিক্যাল রিলেশন করছে কি করছে না, তাদের কেন হস্তক্ষেপ করা দরকার? আরো অনেক কিছু, হ্যাঁ প্রত্যেকটা মুহূর্তে আরো অনেক কিছু ভাবে ইয়ে করা হচ্ছে, মানে কি বলবো, থ্রেড দেওয়া হচ্ছে, সেগুলো তোমরা তো ইউটিউবে দেখতেই পাচ্ছ, তো আশা করি দেখতে পাচ্ছ।